নমস্কার। দিগদর্শনের পক্ষে শারদ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এবারের পর্ব। সিঁদুর হিন্দু বিবাহিত মহিলাদের কাছে এক পরম পবিত্র জিনিস। স্বামীর দীর্ঘায়ু কামনায় শুধু নিজের স্মৃতিকে রাঙিয়ে তোলেন নয়, দেবী বিসর্জনের দিন অন্যান্য পরিচিত অপরিচিত সধবা নারীদেরও কপালে, গালে, হাতের শাখায়, নোয়ায় সিঁদুর ছুঁয়ে দেওয়া হয়। কলকাতার এক প্রাচীন বনেদি পুজো বাগবাজার সার্বজনীন। কলকাতা আশেপাশের জেলা থেকেও বহু বঙ্গনারী আসেন এই পুজোয় সিঁদুর খেলতে। রীতিমতো এক খেলা হবে উৎসব। কিছু অবিবাহিত নতুন প্রজন্মের মেয়েরাও আছেন যারা এই সিঁদুর খেলায় সরাসরি না হলেও কিছুটা ইচ্ছাকৃতভাবে, যেন অনিচ্ছাকৃতভাবে লেগে গেছে এমন ভাব দেখিয়ে সিঁথিতে সিঁদুর লেপে নেন। গালেও জল করে তাদের সিঁদুর। নববধূ সাজার যে অবচেতন মনের আকাঙ্ক্ষা, ইচ্ছা পূরণ বলাই যায়। হিন্দু বাঙালি সংস্কৃতিতে সিঁদুর যদি কপালের টিপ থেকে ঝরে নাকে এসে পড়ে, তাহলে নাকি সেই সব বধূরা স্বামী সোহাগিনী হন, এমন এক লৌকিক কথারও চল আছে। বাঙালির লালপাড় সাদা গারদের শাড়ি, সিঁথিতে সিঁদুর, হাতে শাখা, লোহা, পলা, পায়ে আলতা, একটা স্নিগ্ধ রূপ। দেখতে ভালো লাগে, সত্যি দেখতে তো ভালো লাগেই। প্রশ্ন, এসব কি শাস্ত্রীয় বিধান? বাংলার বাইরে এই বিবাহিত মেয়েরা কিন্তু শাখা, পলা, লোহা বা নোয়ার ব্যবহার করেন না। সিঁদুরও যেটা ব্যবহার করেন সেটা লাল রং নয়, গৌরিক। এই রং পরিবর্তনের কারণ কি? বাংলাতেও বা সিঁদুর লাল কেন? সত্যি কি হিন্দু কোনো শাস্ত্রে সিঁদুর, শাখা, পলা, লোহা ধারণের কোনো নির্দেশ আছে? সত্যিই কি এই দেবী বিসর্জনের দিনে খেলা হবে পরিবেশে সিঁদুর খেলা কি সধবা মেয়েদের জন্য সম্মানের নাকি অপমানের? না, ভুরু কুচকোবেন না, বিষয়টা আগে খোলসা করি। বাংলার বাইরে মেয়েরা সিঁদুর পরেন, সেটাকে বলে মেটে সিঁদুর, অর্থাৎ সে সিঁদুরের রং হয় গৈরিক। একটু লক্ষ্য করলেই দেখবেন অবাঙালিরা গৌরিক সিঁদুর পরেন, লাল নয়। কারণ হচ্ছে বৈষ্ণবী মতে সিঁদুরের রং হতে হবে গৈরিক। বাংলায় যেহেতু শাক্ত ধর্মের প্রাধান্য, অর্থাৎ রজগুণের আধার হচ্ছে বাংলা, এখানে এই সিঁদুরের রং লাল। রবীন্দ্রনাথ বাসি কবিতায় লিখেছিলেন, ঘরেতে এলো না সে তো, মনে তার মিথ্যা আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। বাংলাদেশের দুর্নিবার কবি মনোজ ভৌমিক লিখেছেন, ততটা সিঁদুর দানে চির এয়তি হয়ে চলে যান মা, ঠিক ততটাই সিঁদুর লাগাও তুমি অনুপমা। বাংলার বধূর সিঁথির সিঁদুর কিন্তু মুসলিম ধর্মের কবি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের মনকেও ভরিয়ে তোলে, না হলে
তিনিও বা লিখবেন কেন, তোমার স্মৃতিতে আজ লাল সিঁদুর, মুখ কত সুন্দর লাগছে নববধূর। কিন্তু বাস্তবের আসল ছবিটা কি? প্রথমে শুনুন শিক্ষাবিদ ও পুরাণবিদ নৃসিংহপ্রসাদ ভাদুরী কি বলছেন। সিঁদুর খেলার তাৎপর্য আমি বলবো এখানে শাস্ত্রীয় কোনো বিধি সিঁদুরের জায়গায় নেই। কোনো জায়গায় রামায়ণ মহাভারতে দেখাতে পারবে না যে একে ইনি সিঁদুর পড়াচ্ছে। কোনো পুরোহিত দর্পণ ক্রিয়াকাণ্ড বারিধি কোথাও দেখাতে পারবে না যে এখন সিঁদুর দান হবে। অনেক পরে 14th সেঞ্চুরি 13th সেঞ্চুরিতে শিব পুরাণে সিঁদুরের উল্লেখ পেয়েছি, এবং সেখানে যেটা আছে সেখানেও আছে যে মেয়েরা সিঁদুর ফেলছেন শিবের গায়ে। একজন পণ্ডিত তিনি বলছেন ওটা স্ত্রী আচার মাত্র, ওটা মেয়েরাই তৈরি করেছে। এত বড় একটা পৌরুষীয় বিধানের মধ্যে সিঁদুরটাকে এইভাবে এনে ফেলা, এটা মেয়েদের ক্ষমতা, মেয়েদের এম্পাওয়ারমেন্ট বলে। তো মেয়েরা তো এইখানে নিজেদের সেগ্রিগেট করে ফেলেছেন যে আমি বিবাহিত, আমি সিঁদুর পরি, এটা মেয়েরা। নৃসিংহবাবু শিবপুরাণের উল্লেখ করেছেন, যেখানে মেয়েরা শিবব্রত করতে গিয়ে শিবকে সিঁদুর ছুঁড়ে বরণ করেন। এটা স্ত্রী আচার। বিষয়টি নিয়ে আমার ভাতৃসম এক বন্ধুর স্ত্রী, যথেষ্ট শিক্ষিত যিনি, তিনি বলেছেন, ধরেই নিন না হয় প্রসাধন সামগ্রী হিসেবে পড়ছি। প্রসাধন শব্দের অর্থটা তাহলে দেখা যাক। প্রসাধন শব্দের অর্থ গ্রিক থেকে নেওয়া, যা কসমস থেকে এসেছে, যার জন্য প্রসাধনী সামগ্রীকে বলা হয় কসমেটিক্স, যার অর্থ সাজানো। মিশরে প্রসাধনী স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার একটা প্রক্রিয়া। ভারতীয় আদিবাসী সংস্কৃতির দান লাল সিঁদুর, যা উর্বরা শক্তির প্রতীক। অর্থাৎ বিজ্ঞাপিত করা হয় সিঁদুর পরা বিবাহিত মহিলা সন্তান ধারণের উপযুক্ত। আসলে একটু পড়াশোনা করলেই বোঝা যায় এদেশে আর্য সংস্কৃতি প্রবেশ করে আদিবাসী সংস্কৃতিকে গ্রাস করেছে। একথা তো স্বয়ং রবীন্দ্রনাথ লিখেছেন বিশ্বভারতী থেকে প্রকাশিত 1400 বঙ্গাব্দের কালান্তর প্রবন্ধে। তিনি লিখেছেন, ভূমিপুত্র অর্থাৎ অনার্যরা আর্যদের দেবতাদের গ্রহণ করেনি। পরিশেষে আর্যরা সর্বভূতে আত্মা স্বীকার করে ভূমিপুত্রদের সাথে আপোষ করতে বাধ্য হয়। পৃষ্ঠা 116। নিহারঞ্জন রায়ের বাঙালির ইতিহাস এই গ্রন্থের 54-55 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন, আমাদের নানা আচার অনুষ্ঠানে, ধর্ম, সমাজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আজ ধানের গুচ্ছ, দূর্বা, কলা, হলুদ, সুপারি, নারিকেল, পান, সিঁদুর, কলাগাছ প্রভৃতি অনেকখানি স্থান জড়িয়ে আছে। লক্ষণীয় এই যে ইহার প্রত্যেকটি অস্ট্রিক ভাষাভাষী জনদের দৈনন্দিন জীবন ও সংস্কৃতির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ। অর্থাৎ নিহারঞ্জনবাবু বলতে পেরেছেন যে আদিবাসী সংস্কৃতির এইসব প্রতীকীগুলো থেকেই কিন্তু হিন্দু ধর্ম স্রেফ টুকলি করেছে। হিন্দু সংস্কৃতিতে বলা হয় স্বামীর দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় স্ত্রীরা সিঁদুর, আলতা, শাখা, পলা ধারণ করেন, বিজয়ায় সিঁদুর খেলেন। সত্যিই তো, এর মধ্যে তো কোনো ভুল নেই। আরে বাবা, স্বামী যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণই তো নারী এও স্ত্রী। স্বামীর অবর্তমানে তো হিন্দু মাঙ্গলিক কোনো কর্মে তার প্রবেশই নিষিদ্ধ। সে যুগে স্বামী স্ত্রীর ভাত কাপড়ের দায়িত্ব নিতেন, তাই স্ত্রীকে বলা হয় ভার্যা, ভরণীয় যিনি। আজও হিন্দু বিয়েতে বৈদিক মন্ত্র উচ্চারণে বিয়ে হয়, যদিও হিন্দু ও বৈদিক ধর্মের দূরত্ব 1000 যোজন। কিন্তু হিন্দু বিয়েতে কিন্তু হিন্দু মন্ত্র নেই, সবই বৈদিক। সেক্ষেত্রে কন্যাদানে নারীর বাবা, কাকা বা মামা যিনি কন্যাদান করেন, তাকে দিয়ে পুরোহিত কি মন্ত্র পড়ান জানেন কি? সেখানে বলা হয়েছে সদ্য বিবাহিতা এই নারীর স্বামী আসলে চতুর্থ স্বামী, কেননা এর আগে এই কন্যাকে ভোগ করেছেন সোমা, গন্ধর্ব বিশ্ববসু ও অগ্নি। কিভাবে? কন্যাদানকারীকে দিয়ে অনুরোধ জানানো হয় যে এই ত্রয়ী দেবতার কাছে, হে প্রভু, তোমরা আমাদের কন্যাকে এবার মুক্তি দাও, সে তার পার্থিব স্বামীর ঘর করতে যাবে। বৈদিক শাস্ত্রে স্পষ্ট বলা হয়েছে, অষ্টবর্ষা ভবেত গৌরী, নববর্ষ তু রোহিণী, দশবর্ষা ভবেত কন্যা মাতা, উ ধর্ম রজস্বলা। অর্থাৎ
গৌরী উপাধিধারী কন্যার বয়স যখন 8 বছর, রোহিণী 9 বছর, এই সময় 10 বছরে কুমারী হয়। এই রকম কোনো কন্যার জন্ম হলে প্রথম 4 বছর সোমা অর্থাৎ চন্দ্র তাকে চন্দ্রকলায় পূর্ণ হতে সাহায্য করেন, যার ফলে কন্যা পুষ্ট হতে থাকে। 8-9 বছরে যখন কন্যার স্তন ও যৌন বিভিন্ন প্রক্রিয়া শুরু হয়, তখন তাকে গ্রহণ করেন গন্ধর্ব বিশ্ব বসু। এই গন্ধর্ব কন্যাকে মানসিক প্রস্তুতি তৈরি করান নাচ ও গানের জন্য, যা পুরুষ মনোরঞ্জনের প্রয়োজন। 10 বছর বয়সে তাকে গ্রহণ করেন অগ্নি। রজস্বলা হলেই মর্তলোকে কোনো পুরুষের ভার্যা হতে হয়। তাহলে প্রশ্ন ওঠে যে এই 3 এবং মর্তের যে স্বামী 4, এই 4 জন স্বামীরই কি মঙ্গল কামনা করে নারীরা সিঁদুর পরেন বা সিঁদুর খেলেন? লক্ষ্য করার বিষয়, স্বামী শব্দের অর্থ মালিক, স্ত্রী শব্দের অর্থ নারী। আজও মেয়েরা স্বামী শব্দ গর্বের সঙ্গেই উল্লেখ করেন। উপায় কি? স্ত্রীর বিপরীত শব্দ যে পুরুষ, কিন্তু সেটা তো কেউ বলেন না। সুতরাং স্ত্রীর যিনি যৌন সঙ্গী, তিনি তো স্বামী নামেই পরিচিত। লক্ষ টাকা বেতন পাওয়া নারীরাও কিন্তু বিয়ের পর যদি বাপের বাড়ি বা স্বামীর সংসারের ভার নেন, তবুও কনকাঞ্জলিতে মা বাপের ঋণ শোধ করতে হয়। স্বামী বলেন, তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। কন্যা তো ভরণীয়। বিবাহ অর্থাৎ বিশেষভাবে বহন করা। কে কাকে বহন করেন? শাস্ত্র বলছেন পুরুষ বহন করেন তার স্ত্রীকে। বিয়ের অনুষ্ঠানে সিঁদুরদান পর্বের একটি মন্ত্র কিন্তু বেশ জনপ্রিয়। যদিদং হৃদয়ং মম তদন্তু হৃদয়ং মম, যার অর্থ আমার হৃদয় তোমার হোক, তোমার হৃদয় আমার হোক। কিন্তু যে মন্ত্রটি পুরুষ উচ্চারণ করে, সেটির আসল অর্থটি কিন্তু উহ্য থেকে যায়। ভাবি বর বিয়ের পিঁড়িতে বসে কি বলেন? বলেন, মম ব্রতেতে হৃদয়ং দধাতু মম চিত্তমনু চিত্তং তে হস্ত। এটি বৈদিক মানব গুহ্য সূত্রে 1/10/13 সূক্তে আছে। কি তার অর্থ? না, অর্থ হচ্ছে, আমার ব্রতে তুমি তোমার হৃদয়ে ধারণ করে তোমার চিত্ত আমার চিত্তের অনুগামী করো। অর্থাৎ নারীর ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য নেই। তাই আজকের দিনেও আদালতে বিচারকেরা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না যে স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে স্বামী জোর করে যদি যৌনতা করেন, সেটা ধর্ষণের সংজ্ঞায় বিবেচিত করা হবে কি হবে না। 2019 থেকে 2021 সালের মধ্যে ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে এক সমীক্ষায় কিছু প্রশ্ন রেখেছিল। 80% মহিলারা মনে করে বৈবাহিক সম্পর্ক থাকলেও স্বামীর সঙ্গে যৌন সম্পর্ককে লিপ্ত হতে অস্বীকার করার অধিকার স্ত্রীর আছে। আবার 66% পুরুষরা মনে করেন যে হ্যাঁ, স্ত্রীর এই অধিকার আছে। গুজরাট হাইকোর্ট একটি মামলায় রায় দিতে গিয়ে বলেছিল, ধর্ষণের অর্থ নারীরা পুরুষের ইচ্ছার বিরুদ্ধে যৌন সম্পর্ক যদি স্থাপন করে, স্বামী করলেও কিন্তু সেটি ধর্ষণ। এই রায় 2023-এর ডিসেম্বর মাসের। বিচারপতি জানিয়েছিলেন, আমেরিকার 50টি রাজ্যে, নিউজিল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, চেক প্রজাতন্ত্র ইত্যাদি দেশগুলোতে বৈবাহিক ধর্ষণ অবৈধ। ব্রিটেনেও তাই। আবার দিল্লি হাইকোর্ট সেই বছরেই আগস্ট মাসে রায় দেয় ভিন্ন। সেখানে বলা হয়, 15 বছরের ঊর্ধ্বে স্ত্রীর সঙ্গে তার ইচ্ছার বিরুদ্ধে যৌন সম্পর্ক স্থাপন করলে সেটা ধর্ষণ নয়। ভারতীয় দণ্ডবিধির 375 ধারায় নাকি এমনটাই বলা আছে। 2024-এর মে মাসে মধ্যপ্রদেশ উচ্চ আদালতে যৌনতার ক্ষেত্রে স্ত্রীর কাছে অনুমতির কোনো প্রয়োজন নেই, স্বামীর বিরুদ্ধে এক স্ত্রীর এই অভিযোগের মামলা খারিজ হয়ে যায়। আবার 377 ধারা অনুযায়ী বৈধ স্ত্রীর সঙ্গে অস্বাভাবিক যৌনতাও নাকি দোষের নয়। আরও বিস্ফোরক কথা বলেছে এলাহাবাদ হাইকোর্ট। অভিযোগকারিণী স্ত্রীর অভিযোগ ছিল, অপ্রাকৃতিক যৌনতায় লিপ্ত হতে বাধ্য করেন তার স্বামী। বিচারক রায় বলেন, স্বামী যদি স্ত্রীর কাছে যৌনতার দায় পূরণ না করতে পারে, তাহলে স্বামী শারীরিক চাহিদা পূরণে এই সভ্য সমাজে যায় কোথায়? সিঁথিতে সিঁদুরকে যারা পবিত্র বলে মানেন,
তারা একবার ক্যাম্প প্রকাশিত সুকুমারী ভট্টাচার্যের বিবাহ প্রসঙ্গে বইটির 5 নম্বর অধ্যায়ের 41 নম্বর পৃষ্ঠাটি একবার দেখে নিতে পারেন। এখানে সুকুমারী ভট্টাচার্য লিখেছেন, দাম্পত্য জীবনে নারীকে ব্যক্তি হিসেবে অগ্রাহ্য করা হয়েছে 2500 বছর ধরে। ঐতরেয় ব্রাহ্মণ বলে উত্তম নারীর সংজ্ঞা হলো যে স্বামীকে তুষ্ট করে, পুত্র সন্তানের জন্ম দেয় এবং স্বামীর অবাধ্য হয় না। সূত্র 3/24/27। এই সম্পর্কে বিস্তারিত বলতে গেলে কমপক্ষে 100টি পর্ব লাগবে। সেটা তো এক্ষুনি সম্ভব নয়, তাই সংক্ষেপে মূল প্রশ্নে চলে যাই। সিঁদুর খেলা সধবা নারীর গৌরবের না অপমানের? এই সিঁদুর তো খেলা হয় বিজয়া দশমীতে। পুরোহিত যখন দেবীর ঘট ও দর্পণ জলে দেবীকে বিসর্জন দেন মন্ত্র পড়ে। এরপর তো আর মৃন্ময়ী প্রতিমার প্রাণ থাকে না, এক অর্থে মৃতদেহ। যদিও ধারণা করা হয় দুর্গার স্বামী মহাদেব কৈলাসে ফিরে যাচ্ছেন স্বামী গৃহে, শাস্ত্রে উমার বাবা মায়ের উল্লেখ থাকলেও দুর্গার মা বাবা তো উল্লেখ নেই। আর উমা এবং দুর্গা এক, কোনো শাস্ত্রও তো সেটা বলেনি। এহেন দুর্গাকে বলা হয়েছে কুমারী। তাহলে কুমারীর মৃতদেহের পায়ে এক বাটি সিঁদুর ছুঁয়ে সিঁদুর খেলার যুক্তিটা কি? দেবীকে বিসর্জনের পর তার দেবীর একমাত্র পরিচয় মৃতদেহ। এই মৃতদেহ ছোঁয়ার অধিকার একমাত্র পাচ্ছে তখন মেয়েরা। সুতরাং মৃতদেহ ছুঁয়ে স্বামীর দীর্ঘায়ু কামনা করে মেয়েরা। স্বামীরা কি স্ত্রীদের নীরব ও দীর্ঘ জীবন কামনা করে কোনো অনুষ্ঠান করেন? না, তেমন কোনো বিধান কিন্তু হিন্দু শাস্ত্রে নেই। গরুদান, বস্ত্রদান, পাদুকা দানের মতন কন্যাদান। বিয়েতে যে মন্ত্র পড়ার দায়িত্ব শুধু পুরুষদেরই, কনে বউ তো শুধু হাত জোর করে বসে থাকেন। কন্যাকে বসানো হয় বরের বাম দিকে, তাই কন্যাদের বলা হয় বামা। বাম হাত শৌচকর্মে ব্যবহার করা হয়, তাই অশুদ্ধ। নারীও তো অশুদ্ধ। জ্যোতিষীরা মেয়েদের হাত দেখেন বাম হাত। অতি বড় প্রগতিশীল শিক্ষিতা নারীরাও লগ্নভ্রষ্টা হন এ যুগেও। 2020 সালে একটি বিচ্ছেদের মামলায় আসামের উচ্চ আদালত রায় দেয়, হিন্দু নারীর বিবাহের চিহ্ন শাখা, সিঁদুর, নোয়া, পলা, আলতা এগুলো না থাকলে প্রমাণিত হবে না যে নারী বিবাহিতা। এই মনুবাদী চিহ্নিতকরণ পুরুষদের ক্ষেত্রে কিন্তু উহ্য। অথচ হিন্দু বিবাহ আইন বলছে সপ্তপদী ও অগ্নিসাক্ষীর আচারই একমাত্র মান্যতা। শাখা সিঁদুরের কোনো উল্লেখ কিন্তু হিন্দু ম্যারেজ অ্যাক্টে নেই। সৎসঙ্গীদের আরাধ্য অনুকূলচন্দ্র বলেছেন, লোহায় পুষ্ট রক্তবর্ণা শঙ্খে পুষ্টহার, সিন্দুরেতে শোভা বাড়ায় বন্ধার প্রতিকার। অন্যদিকে যুক্তিবাদীরা বলেন, বন্দির লোহার হাত করার প্রতীক হচ্ছে মেয়েদের এই হাতের লোহা। যদিও বোঝানো হয় মেয়েদের মাসিক পর্বের জন্য রক্তের স্বল্পতা ঘটে, ফলে রক্তে আয়রনের অভাব হয়, সেটাও নাকি এই লোহার বালা মিটিয়ে দেয়। এক অবৈজ্ঞানিক কুসংস্কার ছাড়া একে আর কি বলা যায়? পুরাণ মতে বিষ্ণু ছদ্মবেশে শঙ্খচূড় অসুরকে হত্যা করে তার স্ত্রীকে শয্যাসঙ্গিনী করেন। সেই স্ত্রীর নাম তুলসী। তারপর সেই তুলসী যখন স্বামীর প্রাণ ভিক্ষা চান, কিন্তু শঙ্খচূড়ের প্রাণ ভিক্ষা দিতে বিষ্ণু রাজি নন। শেষ পর্যন্ত শঙ্খচূড়ের হাড় দিয়ে তুলসীকে একটি শাখা বানিয়ে পড়তে দেন। স্বামীর হাড়ের বালা পড়ে স্বামীর মঙ্গল কামনা? এই অদ্ভুত যুক্তি আসলে কি? যুক্তিবাদীরা বলেন, সাদা হচ্ছে আত্মসমর্পণের প্রতীক। অতীতে কোনো যুদ্ধে যে রাজা আত্মসমর্পণ করে পরাজয় স্বীকার করেন, তাকে সাদা পতাকা উড়িয়ে বোঝাতে হতো যে তিনি আত্মসমর্পণ করতে চান। সেই সাদা রঙের শাখা আসলে পুরুষের কাছে নারীর আত্মসমর্পণের প্রতীক। পলা পরার কোনো পৌরাণিক ব্যাখ্যা অবশ্য নেই, তবে এই রক্তবরণ পলা অর্থাৎ এটি কামের প্রতীক। 50-এর দশকে সুধীরলাল চক্রবর্তীর একটি গান ছিল, গীতিকার ছিলেন প্রণব রায়। গানটি ছিল মায়ের স্মৃতি নিয়ে। সেখানে একটি লাইন ছিল, কার ললাটে সিঁদুর নিয়ে ভোরের রবি ওঠে, আলতা পরা পায়ের ছোঁয়ায় রক্ত কমল ফোটে।
দেশবন্ধু চিত্তরঞ্জন যখন প্রথম কলকাতায় আসেন তখন তিনি ওই আলতা সিঁদুরেরই ব্যবসা করেছিলেন। সে ব্র্যান্ডটির নাম কি ছিল জানেন? হ্যাঁ, রাঙা জবা। ইতিহাস বলছে, পৌরাণিক ব্যাখ্যা যাই হোক, আসলে ঐতিহাসিক তথ্য বলছে সে যুগে বিজয়ী রাজা পরাজিত রাজা ও সেনাদের হত্যা করে তাদের রক্ত সেই সব নিহত স্বামীদের, বন্দীদের স্ত্রীদের পায়ে ও কপালে মাখিয়ে বন্দি করে নিয়ে যাওয়া হতো হারেমে। সেই হচ্ছে আলতা পরার চল। সেই প্রথা এখন অবশ্য কিছুটা কমে এসেছে। সবশেষে এটুকু বলা যায়, স্ত্রীর সিঁদুর পরা বা সিঁদুর খেলা স্বামীর দীর্ঘায়ু কতটা হবে তা বলা না গেলেও স্ত্রীদের কিন্তু যথেষ্ট স্বল্পায়ু হওয়ার সম্ভাবনা আছে। বিজ্ঞানীরা বলছেন এখন সিঁদুর তৈরি হয় লাল সীসে এবং পারদ দিয়ে, যার ফলে ত্বকের অ্যালার্জি, মার্কারি, সালফাইড ত্বকের ক্যান্সারও সৃষ্টি করতে পারে, এমনকি কিডনি ও মস্তিষ্কেরও বিকৃতি ঘটাতে পারে। সুতরাং বাজারে যা সিঁদুর পাওয়া যাচ্ছে সেই সিঁদুর কতটা স্বাস্থ্যসম্মত কে বলবে? আজ এই পর্যন্ত। দিগদর্শনের গ্রাহক এবং দর্শকদের জন্য রইল অসংখ্য শুভেচ্ছা। অনুষ্ঠানটি যদি ভালো লাগে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, অন্যকে শেয়ার করবেন। আজ এখানেই শেষ করছি। দিগদর্শন, দশের পাশে, দেশের সাথে। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, দশের পাশে, দেশের সাথে।